নির্বাচিত সরকারকে মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে দিতে হবে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন। এনসিপি যে পার্লামেন্টের বাইরে যারা যে সমস্ত কথাবার্তা বলে জুলাই সনদ বাস্তবায়নের কথা, জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কয়দিন সে পার্লামেন্টে কথা বলছে। সরকারি দল স্টানবাজিতে ব্যস্ত, বিরোধী দল স্টানবাজিতে ব্যস্ত। আতিকুল ইসলাম গাজী, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমরা একদম ডক্টর শেষ প্রান্তে রয়েছি। আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে আগামী 2 বছর আপনি বলছিলেন যে সরকারকে আপনারা সময় দিতে চান, আমি যদি ভুল না করি এনসিপি প্রধান বিরোধী দলের অংশীজন, তারা তো সংসদে ভোকাল এবং তারা রাজনৈতিক কর্মসূচি পালন করছেন। যেই পরিবেশ রয়েছে এই মুহূর্তে, আগামী 2 বছরে এমন কি কাজ করলে আসলে গণঅভ্যুত্থানের লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে পারবে? সরকারের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? বাংলাদেশ সত্যি কি এগুবে না পেছাবে, সেই পর্যবেক্ষণও দেবেন? না দেখেন, অবশ্যই এখানে সরকার দলীয় হচ্ছে যে শেখ হাসিনার তন্ত্র যেগুলো ছিল সেগুলো বাদ দিতে হবে। যেমন দেখেন আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি, তার হচ্ছে মত প্রকাশের জন্য আসলে তাকে যেভাবে অস্ত্র নিয়ে হচ্ছে হামলা করা হয়, আসলে মত প্রকাশের বিনিময়ে আসলে মানে অস্ত্রের রাজনীতি তো এখানে আসার কথা না। তার মতামত আপনার কাছে ভালো লাগে না, আপনি সেই মতামতের পরিপ্রেক্ষিতে আপনি ভিন্ন মতামত নিয়ে আসেন। যদি আপনার সেটাও না হয় তাহলে আপনি আইনি প্রক্রিয়া বেছে নেন। আপনি তাকে মানে গায়ে হাত তুলবেন, হত্যাযোগ্য করে তুলবেন, সেখানে পরিস্থিতি ভিন্ন করে তুলবেন, সেগুলো তো আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কখনই হতে পারে না। সুতরাং এই স্থান থেকে অবশ্যই নির্বাচিত সরকারকে মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে দিতে হবে। এর পাশাপাশি হচ্ছে আপনার গুমখুনের গণভোটের ভিতরে অবশ্যই কিন্তু গুমখুন অধ্যাদেশটা বাতিল ছিল, তো সেই স্থানে তারা হচ্ছে সেটা রানিং রাখতে চায়। কারণ তারা চায় যে তাদের বিরুদ্ধে যদি কেউ কোনো তাদের অপকর্মের বিরুদ্ধে যদি কেউ কোনো প্রচার চালায় তাহলে তাকে ডিবির মাধ্যমে ডিবি হেফাজতে নিয়ে আসবে, গুম করে নিয়ে আসবে। তো এরকম অধ্যাদেশগুলো তারা চায়। যেটু আগে সাকিব ভাইয়া যে বললেন আসলে গণভোটের যে বিষয়টা আর কি, যে প্রতারণার, এখানে গণভোটে তো অবশ্যই স্পষ্টভাবে সব কিছু এখানে উল্লেখ করাই ছিল। এরকম তো না যে আসলে কোনো কিছু উল্লেখ করা ছিল না, বা হচ্ছে সরকার কারো বাসায় গিয়ে তাদেরকে প্রেশার ক্রিয়েট করেছিল, এখানে সম্পূর্ণভাবে উল্লেখ করা ছিল। এরই পাশাপাশি একই ইসি, একই নির্বাচন কমিশন, একই সরকারের মাধ্যমে যে 2টা ভোটই হয়েছে, আবার একই দিনেই হয়েছে, তাহলে একটা আসলে বৈধ হয় আর একটা অবৈধ হওয়ার তো কোনো সুযোগ নেই। এখানে অবশ্যই গণভোট বৈধ ছিল এবং এটাকে যে কোনো মাধ্যমে মেনে নিতে হবে। নিশ্চয়ই, ধন্যবাদ। আজকে আর হয়তো আপনাকে সময় দিতে পারছি না। আতিকুল ইসলাম গাজী, ভালো থাকবেন। স্নিগ্ধ, আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই, তরুণদের যে স্বপ্ন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, সেই স্বপ্ন বাস্তবায়নে আসলে সবচেয়ে বড় বাধা কি সরকারের জন্য? আগামী দিনের আপনি বড় চ্যালেঞ্জ কি দেখেন? দেখেন, আমি তিনটা বিষয় নিয়ে আমি যদি কাজ করার সুযোগ হয় বা যদি কাজ করা সম্ভব হয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পাবে। প্রথম বিষয় ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি, এটা নিয়ে আমি আর না বলি। দ্বিতীয় বিষয় হলো কি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, যেটা এতদিন ধরে আমরা রাজনৈতিক সংস্কৃতি দেখে আসছি, এবং এই যে কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক, বা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে এরকম চিত্র আমাদেরকে দেখতে হবে রাজনীতির ময়দানে, সেটা আমরা এক্সপেক্টেড করি নাই। তো আসলে এই পরিবর্তনটা আনতে হলে 2 দিক থেকেই আনতে হবে, সরকারি দল, বিরোধী দল, অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে সব দল মিলেই এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা আনতে হবে। তৃতীয় যেটি হলো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যেই গণহত্যা হয়েছে সেই গণহত্যার সুষ্ঠু বিচার সম্পন্ন করা। আমরা আজকে 2 বছর পার হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত যে গণহত্যার যে বিচার কার্যক্রমটি সেটা কিন্তু আমরা আশানুরূপ অগ্রগতি দেখতে পারিনি। তাই আমার কাছে মনে হয় এই 3টি বিষয়ই বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় চ্যালেঞ্জ, এবং এই 3টি বিষয় চ্যালেঞ্জ যদি সবাই মিলে, শুধুমাত্র সরকারি দলে যারা আছে বা সরকারে যারা আছে তারা না, আমি আপনি দেশের সাধারণ জনগণ, বিরোধী দল সবাই মিলে যদি আমরা এই 3টা চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারি, আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ পরিপূর্ণ করতে পারবো। নিশ্চয়ই। সাকিব, আপনার মূল্যায়ন দিয়ে শেষ করব। একটি রাষ্ট্র পরিচালনা করবার জন্য অনেক ভারী ভারী বস্তু বহন করতে হয়। আমি যদি বলি যে এক ধরনের খোকলা অর্থনীতি নিয়েই সরকার পথ এগিয়ে যাবে, আবার জিও পলিটিক্সও আছে। পৃথিবীতে এখন এই মুহূর্তে 2টা যুদ্ধ চলছে। সব বাস্তবতা মিলে বাংলাদেশকে তো আপনি আগামীতে আরও স্বনির্ভর দেখতে চান। সরকারের সামনে সময় হয়তো কম। রাজনৈতিক বাস্তবতা, কূটনীতি, বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান, অর্থনীতি সব মিলে মোটা দাগের চ্যালেঞ্জ কি দেখেন এই সরকারের? এই সরকারের মানে জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ আছে
মানে অনেক। বিশেষ করে ধরেন ইন্টারিমের একদম শেষের যে চুক্তিটা হয়েছে আমেরিকার সাথে, ওটা আসলে আপনাকে অনেক ভোগাবে। এবং ওই চুক্তিটা মানে ইন্টারিমকে অনেক সময় ওটার জন্য মানে দায়ী করা হয়, কিন্তু বাস্তবতা তো তা না। ইন্টারিমের পক্ষ থেকে বলা হয়েছে যে শুধুমাত্র সরকারি দল না, বিরোধী দল এবং বিরোধী দলের সাথে যারা আছেন, তার মানে মোটামুটি জামাত, এনসিপি সব পর্যন্ত আসলে এই চুক্তি সম্পর্কে জানতো। ফলে এটা কাউকে এককভাবে এটার জন্য দায়ী করা যাবে না। আমরা জানি জিও পলিটিক্যাল অনেক হিসাব নিকাশ থাকে, ওখানে আপনি আসলে চাইলেও অ্যাভয়েড করতে পারেন না। কিন্তু আমরা ওই জায়গাগুলোতে না যখন দেখি যে আসলে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের বোঝাপড়া হয়ে যায়, তখন এটা আসলে সামনের পথ চলা কতটা মানে ঠিকভাবে যাবে এটা নিয়ে আসলে এক ধরনের মানে এক ধরনের সন্দেহের জায়গা, এক ধরনের আশঙ্কার জায়গা তৈরি হয়। আপনি খেয়াল করবেন প্রথম অধিবেশনে ওই ব্যাপার নিয়ে কিন্তু আলোচনার সুযোগ ছিল, মানে আমেরিকার সাথে চুক্তির ব্যাপার নিয়ে, মানে 60 দিনের একটা টাইম ছিল, ওই সময়ের ভেতর আপনি রিভিউ করতে পারেন। ওই সময় আপনার স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা এই ব্যাপার নিয়ে কথা বলতে চেয়েছিলেন, তার 6 জনের আরও 5 জনের স্বাক্ষর দরকার ছিল। উনি এনসিপির এমপি যারা আছে তাদের কাছে গিয়েছিলেন, তারা স্বাক্ষর করেন নাই, স্বাক্ষর দেন না। উনি তো টকশোতে এসে বলেছেন সেটা। তো ব্যক্তিগতভাবে আমি ওনার কাছ থেকে শুনেছি যে তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু এনসিপি তারাও আসেন নাই। তার মানে সরকারের সাথে এই জায়গাতে একটা মানে ওই যে পশ্চিমের যে কেবলা, ওই কেবলা থেকে আসলে কেউই কিন্তু রোগ ফেরাবে না। ওটা আপনার সরকারি দলও করবে না, ওটা জামাতও করবে না, ওটা এনসিপিও করবে না। ফলে এই সমস্ত জায়গাগুলোতে যখন জনগণের স্বার্থের বিরুদ্ধে কিন্তু আমার ভবিষ্যৎ রাজনীতির জন্য দরকার এরকম কোনো একটা দিকে যখন আমার কেবলা হয়, তখন আসলে মানে রাষ্ট্র কীভাবে চলবে সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়। ইনফ্যাক্ট এখন যে মানে পার্লামেন্ট আমরা দেখি, পার্লামেন্টটা তো ধরেন একদম মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে পার্লামেন্ট ছিল ওটা রেপ্লিকা, মানে আমি আর দামি সংসদ। এখানে আপনি ধরেন মানে আপনি এখানে কি চান? আপনি চান হচ্ছে যে আমার স্থানীয় সরকার একদম কার্যকরভাবে ফাংশন করবে, এটা আপনি বাইরে বক্তৃতা করবেন, বাইরে বক্তৃতা করবেন আর সংসদে গিয়ে বলবেন যে স্থানীয় সরকারের অফিসে মানে কোনো একটা জায়গায় আমার একটা অফিস দেন। ভাই একজন এমপির তো আসলে পার্লামেন্ট মানে আপনার মানিক মিয়াতে আপনার কাজ, আপনি মানিক মিয়ার বাইরে যাইতে চান কেন? আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনার কাজটা কি? হ্যাঁ, আপনি স্থানীয় সরকার ধ্বংস করার জন্য ওখানে যাইতে চান। এখন ওই জায়গাতে যেহেতু স্বার্থ মিলে যায়, ওটা সরকারি বিরোধী দল চায়, সরকারি দল দিয়ে দেয়। এবং আমরা তো মানে বর্তমানে যারা বিরোধী দল, প্রধান বিরোধী দল জামাতের অনেককে তো দেখি বিভিন্ন বরাদ্দ, এইটা সেটা, এটা পাই না, বাড়ির এসি চলে না, মাইক্রোওয়েভ ওভেন কই, হিট হয় না। তো এইগুলো নিয়ে আসলে তারা ব্যস্ত। ফলে এই পরিস্থিতি যখন আসলে আমরা দেখি, তখন ওই ক্রাইসিসের ব্যাপারটা আমাদের মনে হয় যে আসলে সামনে কি হবে, জনগণের পক্ষে আসলে কে বলবে। সরকার হ্যাঁ তার নানান চাপ আছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স, তাকে হিসাব নিকাশ করতে হচ্ছে, যুদ্ধ আছে, তেলের দাম বাড়ছে, সামনে কোথায় চলে যাবে আমরা জানি না। ফলে সব ক্রাইসিস তাকে হ্যান্ডেল করতে হচ্ছে। এই ক্রাইসিসগুলো হ্যান্ডেল করার সময় আবার সে যেহেতু ক্ষমতায় আছে, ফলে তার যে একটা মানে বিশাল শরীর, মানে তার যে রাজনৈতিক দল, তারা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবে, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, স্বাভাবিক। এটা আমাদের দেশে তো জেনারেল প্র্যাকটিস, মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ফলে এই সব কিছুর বিরুদ্ধে দাঁড়াবে কে? বিরোধী দলকে দাঁড়াইতে হবে, তো তাকে বলতে হবে, পার্লামেন্টে গিয়ে দাঁড়াতে হবে। আপনি পার্লামেন্টে যেখানে আসলে সমাধানটা পান, আপনি সেখানে কিছু বলেন না। আপনি স্টান্টবাজি করার জন্য বাইরে যায় বক্তৃতা করেন, ওই একই জিনিসের মানে ওই একই কথা কিন্তু আপনি পার্লামেন্টে দ্বারা বলেন না, আপনি মিলান না। আপনি এনসিপি যে পার্লামেন্টের বাইরে যারা যে সমস্ত কথাবার্তা বলে, জুলাই সনদ বাস্তবায়নের কথা, জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কয়দিন সে পার্লামেন্টে কথা বলছে বলেন তো? সে বলে নাই। রুমিন ফারহানা তার স্বাক্ষর পর্যন্ত পায় নাই রাষ্ট্রের পক্ষে কথা বলার জন্য। তো কোথায় যাব? তো এই জায়গাটাতে আসলে মানে সরকারের জন্য অনেক চ্যালেঞ্জ আছে, বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারটা তো বিশাল চ্যালেঞ্জিং। আমি দেখলাম 700 কোটি টাকারও বেশি করে সম্ভবত প্রতিদিন ব্যাংক থেকে তাকে ধার করতে হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য। হিসাব করে দেখলাম প্রায় 3 লাখ কোটি টাকার মতো তাকে আসলে ব্যাংক থেকে ঋণ করতে হবে। ব্যাংক থেকে যখন আপনি মানে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম থেকে যখন আপনি টাকাগুলো নিয়ে নেবেন, তখন আলটিমেটলি আপনি যদি ধরুন তফসিলি ব্যাংক থেকে নেন, তাহলে তাদের মানে বিনিয়োগকারীদেরকে ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাবে। ফলে বিনিয়োগকারীরা যখন আপনার ঋণ পাবে না ব্যাংক থেকে, ওই ফ্লোটা কমে যাবে, তখন আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে না, খুব স্বাভাবিকভাবেই। ফলে আপনি এখন বলছেন 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি করব, 31 সালের মধ্যে 1 কোটি কর্মসংস্থান করব, আর এদিকে আপনি প্রতিদিন 700 কোটি টাকা 800 কোটি টাকা ব্যাংক থেকে লোন নেবেন। মানে এটা মুখে বললে তো আসলে হবে না। ফলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সরকারি দলও স্টান্টবাজিতে ব্যস্ত, বিরোধী দলও স্টান্টবাজিতে ব্যস্ত। কেউ আসলে সত্যিকার অর্থে পার্লামেন্টে দাঁড়িয়ে যেখানে গিয়ে আসলে জনগণের পক্ষে কথা বলবার জন্য জনগণ তাদেরকে ম্যান্ডেটটা দিল, সেখানে দাঁড়িয়ে জনগণের পক্ষে যেখানে আসলেও জনগণের জন্য কিছু করা সম্ভব, সেখানে দাঁড়িয়ে আসলে কাউকে কিছু করতে দেখছি না।